শুরু করছি কেমিস্ট্রি ফ্রম হোম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর দ্রবণ চ্যাপ্টার যে ছিল সেই দ্রবণ চ্যাপ্টারের পরবর্তী কিছু টপিক। আজকের আলোচ্য বিষয়গুলি হলো, 1 নম্বর হচ্ছে তরলের বাষ্পচাপ, বাষ্পচাপের নির্ভরশীলতা, বাষ্পচাপের অবনমনের কারণ, বাষ্পচাপের অবনমন সংক্রান্ত রাউল সূত্র, উদ্বায়ী দ্রাব ও উদ্বায়ী দ্রাবকের দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল সূত্র এবং তাদের লেখচিত্র, আদর্শ ও অনাদর্শ দ্রবণ কাকে বলবো সেটা, সে আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণের আণবিক চিত্র, কী করে গঠন করা যায় আদর্শ দ্রবণ সেটা, এবং সেই সঙ্গে ধনাত্মক বিচ্যুতি, ঋণাত্মক বিচ্যুতি আমরা বিস্তারিত আলোচনা করব লেখচিত্র সহ, এবং সেই সঙ্গে আলোচনা করব অ্যাজিওট্রপিক মিশ্রণ। তা আসো দেখে নেওয়া যাক, পরপর সেই বিষয়গুলো আলোচনা করছি। এখন আলোচনা করব তরলের বাষ্পচাপ। তাহলে তরলের বাষ্পচাপ আলোচনা করতে গেলে আমরা প্রথমে একটা বিষয়টাকে চিত্রায়িত করে বুঝে নেওয়ার চেষ্টা করব। ভাবলাম একটা পাত্রের মধ্যে কোনো একটা তরল আংশিকভাবে পূর্ণ অবস্থায় রাখা আছে এবং পাত্রটাকে বন্ধ করে রাখা আছে। এমত অবস্থায় কী হবে, এই তরলের যে কণাগুলো বা অণুগুলো আছে সেগুলো বাষ্পীভূত হবে। আমরা জানি উপরিতল থেকে যে কোনো উষ্ণতায় কোনো তরলের বাষ্পায়ন ঘটে। তাহলে বাষ্পায়ন ঘটলে পরে এই যে তরলের উপরিতলের যে অংশ, ফাঁকা অংশ ছিল যেটা, তার মধ্যে কিন্তু এই তরলের বাষ্পটা এসে জমতে শুরু করবে। এবার যখনই জমতে শুরু করবে, একটা বিপরীত ঘটনাও কিন্তু সেখানে শুরু হবে। কী হবে, এই যে তরলের অণুগুলো আছে বাষ্প পরিণত হয়েছে যেগুলো, সেগুলো আবার কী হবে, তরলের সংস্পর্শে যেগুলোর গতিশীলতা একটু কম, সেগুলো কী হবে, আস্তে আস্তে তরলের পৃষ্ঠের সংস্পর্শে এসে আস্তে আস্তে করে আবার তরলে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে দুটো বিপরীত ঘটনা কিন্তু চলতে থাকবে, যে কোনো একটা উষ্ণতায়, নির্দিষ্ট একটা উষ্ণতায় বিপরীত দুটো ঘটনা চলতে থাকবে। কী একটা ঘটনা, একটা হচ্ছে তরল থেকে বাষ্প হবে, এটা হচ্ছে বাষ্প থেকে তরল হবে। এটা হচ্ছে ঘনীভবন, এটা হচ্ছে বাষ্পীভবন। তখন কিছুক্ষণ সময় পর একটা নির্দিষ্ট উষ্ণতায় কী হবে, একটা সাম্যাবস্থা করতে হবে দুইয়ের, মানে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার হার এবং বাষ্প থেকে তরলে ঘনীভূত হওয়ার হার যখন সমান হবে তখন একটা সাম্যাবস্থা গঠিত হবে, যেটা গতিশীল সাম্যাবস্থা বলবো আমরা। তরল এবং বাষ্পের একটা সাম্যাবস্থা গঠিত হবে। এবার এই সাম্যাবস্থায় কী হবে, যখন সাম্যাবস্থা থাকবে এই সিস্টেমটা, তখন এখানে তরলের পরিমাণ এবং এখানে বাষ্পের পরিমাণের আর কোনো পরিবর্তন হবে না। সময় যাবে কিন্তু পরিবর্তন হবে না, কিন্তু দুটো ঘটনাই কিন্তু সমান হারে চলতে থাকবে। এমত অবস্থায় নির্দিষ্ট একটা উষ্ণতায় এখানে জমে থাকা যে বাষ্প, সেই বাষ্পকে বলছি আমরা সম্পৃক্ত বাষ্প। তখন এই সম্পৃক্ত যে বাষ্পটা এখানে থাকবে ওই তাপমাত্রায় সম্পৃক্ত অবস্থায়, সে যে চাপ দেবে সেটাই হচ্ছে ওই উষ্ণতায় ওই তরলের বাষ্পচাপ। তাহলে সংজ্ঞা কী দাঁড়াচ্ছে, সংজ্ঞা দাঁড়াচ্ছে হচ্ছে স্থির উষ্ণতায় কোনো তরল যখন তার বাষ্পের সঙ্গে সাম্যাবস্থায় থাকে তখন ওই বাষ্প দ্বারা প্রদত্ত চাপকে ওই উষ্ণতায় ওই তরলের বাষ্পচাপ বলে। তাহলে কি দাঁড়াচ্ছে সংজ্ঞাটা, স্থির উষ্ণতায় কোনো একটা তরল যখন তার বাষ্পের সঙ্গে সাম্যাবস্থায় থাকবে তখন ওই বাষ্প দ্বারা প্রদত্ত চাপকে ওই উষ্ণতাতেই ওই তরলটা বাষ্পচাপ বলবে। পরিষ্কার হলো বিষয়টা। তাহলে এবার চলে আসলাম আমরা, এই যে বাষ্পচাপ বিষয়টা আছে এটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে।
অর্থাৎ বাষ্পচাপ উপরে প্রভাব বিস্তারকারী যে বিষয়গুলো সেগুলো আমরা এখন জেনে নিচ্ছি। কী কী বিষয়? তরলের বাষ্পচাপ নির্ভর করবে মূলত তরলটার প্রকৃতির উপরে। তাহলে বাষ্পচাপ নির্ভর করবে 1 নম্বর কার উপরে? তরলের প্রকৃতির উপরে। আর 2 নম্বর নির্ভর করবে হচ্ছে উষ্ণতার উপর। তাহলে তরলের প্রকৃতির উপর নির্ভর করবে কী কারণে? আমরা জানি কোনো একটা পাত্রে যখন কোনো একটা তরল রাখবো, তরলটার যদি বেশি উদ্বায়ী প্রকৃতির হয় তখন তার বাষ্পায়নটা বেশি হয় নির্দিষ্ট একটা উষ্ণতায়, ফলে বাষ্পের পরিমাণটা এখানে বেশি হবে। তাহলে এই তরলটার যত বেশি উদ্বায়ী হবে এখানে বাষ্পচাপ ঠিক তত বেশি হবে। এবার কোনো একটা তরল উদ্বায়ী, বেশি উদ্বায়ী না কম উদ্বায়ী সেটা কী করে জানবো? যদি দেখা যায় কোনো একটা তরলের যে অণুগুলো আছে সেই অণুগুলো পরস্পরের সঙ্গে একটা অণু আর একটা অণুকে, তরলের একটা অণুকে যদি বেশি পরিমাণ আকর্ষণ করে তখন এদের বাষ্পদশার থেকে তরল দশার থেকে বাষ্পদশায় পরিণত হওয়ার প্রবণতা কম হয়, অর্থাৎ এটা কম উদ্বায়ী হবে। অর্থাৎ অণুতে আকর্ষণ যদি বেশি হয় তাহলে সেটা কি হবে? কম উদ্বায়ী হবে। ফলে কি হবে? বাষ্পচাপ কম হবে। কিন্তু যদি অণুতে আকর্ষণ বলটা কম হয়, আকর্ষণ বলটা যদি কম হয় তাহলে সেটা হবে বেশি উদ্বায়ী এবং বাষ্পচাপ হবে বেশি। আশা করি বিষয়টা বোঝা গেল। এটা গেল তরলের প্রকৃতির উপরে। যেরকম আমি এখানে একটা উদাহরণ দিই আরেকটা, যেরকম ভাবলাম আছে হচ্ছে ডাইইথাইল ইথার, মানে ইথার নিলাম, তারপর হচ্ছে ইথানল নিলাম, তারপর হচ্ছে জল নিলাম। যদিও দেখতে পাচ্ছি ডাইইথাইল ইথার মানে ডাইমিথাইল ইথার যদি নিই তাহলে আণবিক ওজন সমান হবে। আচ্ছা, ডাইমিথাইল ইথার ইথানল আণবিক ওজন সমানই আছে, জলের আণবিক ওজন কিন্তু কম আছে। কিন্তু তা সত্ত্বেও দেখা যাবে ইথারের বাষ্পচাপ হবে সবচেয়ে বেশি, ইথানলের বাষ্পচাপ একটু কম হবে, জলের বাষ্পচাপ কিন্তু আরও কম হবে, কারণ এর মধ্যে জলের অণুগুলোর মধ্যে স্ট্রং হাইড্রোজেন বন্ধন থাকে। ইথানলে একটু কম থাকে, ইথারে হাইড্রোজেন বন্ধন থাকে। ফলে আমরা দেখতে পেলাম যে এখানে জলের কেন বাষ্পচাপটা কম হচ্ছে নির্দিষ্ট একটা উষ্ণতায়, কারণ জলের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ অনেক বেশি। ইথারে কেন বাষ্পচাপ বেশি হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায়? ইথারের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল কম থাকার জন্য এরা বেশি উদ্বায়ী হবে, বাষ্পচাপটা বেশি দেখাচ্ছে। আশা করি বিষয়টা পরিষ্কার হলো। এবার রইল বাকি হচ্ছে উষ্ণতা। এবার উষ্ণতার উপর কীরকম করে নির্ভর করবে বাষ্পচাপটা। উষ্ণতা যখন আমরা বাড়াবো তখন এইখানে বাষ্পায়নের হারটা কিন্তু বেশি দেখা যাবে। বাষ্পায়নের হারটা কী হবে? বেশি দেখা যাবে। ঘনীভবনের হারটা একটু কম থাকবে। আবার একটা সময় কী হবে? এখানে বাষ্পের পরিমাণ বেড়ে এর ঘনীভবনের হারটা আবার এর সমান হবে। তাহলে এই ঘনীভবনের হারটা বাষ্পায়নের হারের সমান হতে গেলে এখানে বেশি পরিমাণ বাষ্প জমতে হবে। বেশি পরিমাণ বাষ্প যখন জমবে তখন এই বাষ্পচাপটা বেশি হবে তখন। তাহলে উষ্ণতা যখন বাড়াচ্ছি তখন কিন্তু বাষ্পচাপ বাড়বে। তাহলে উষ্ণতা বাষ্পচাপ কিন্তু পরস্পর সমানুপাতিক। বোঝা গেল আশা করি বিষয়টা। আচ্ছা, এবার চলে আসলাম আমরা একটা বিশেষ কেস। কীরকম কেস? যে কোনো একটা বিশেষ তরলের মধ্যে, যেটা উদ্বায়ী একটা তরল, তো সাধারণত উদ্বায়ী কিছু না কিছু হয়, তার মধ্যে আমরা কি করলাম? কোনো একটা অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত করলাম। তাহলে অনুদ্বায়ী দ্রাব যখন দ্রবীভূত করলাম তখন এই যে তরলটা ছিল নির্দিষ্ট একটা উষ্ণতায় রাখা ছিল, তার বাষ্পচাপ কি আগের থেকে কম হবে না বেশি? দেখা গেছে বাষ্পচাপটা কমে যায়। তাহলে আমি এখানে তুলনা করার জন্য দুটো পাত্র এঁকে নিচ্ছি। একই রকম পাত্র, একই পরিমাণ একটা এটা তো ভাবলাম বিশুদ্ধ একটা তরল রাখা আছে, বিশুদ্ধ তরল, এটাকে বদ্ধ রাখা আছে, এটাতেও টি উষ্ণতা রাখা আছে, এটাতেও টি উষ্ণতা রাখা আছে। আর এদিকে কি করা হলো? এটাতে হচ্ছে একটা দ্রবণ তৈরি করে রাখা হলো। কি না, একটা বিশুদ্ধ তরল, এইটাই একই তরল নেওয়া হলো, তার মধ্যে একটা অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত করে একটা দ্রবণ তৈরি করে রাখা হলো। এবার প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় দেখা যাবে এর বাষ্পচাপ কম, এর বাষ্পচাপ বেশি। তাহলে আমি বলতেই পারছি যে কোনো একটা বিশুদ্ধ তরলের মধ্যে কোনো অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণটার বাষ্পচাপ কিন্তু কমে যায়। প্রশ্ন হচ্ছে কেন কমে যায়? আমরা সেই ব্যাখ্যাতে যাচ্ছি।
তাহলে আমরা আসছি হচ্ছে আলোচনায় বাষ্পচাপের অবনমনের কারণ। বাষ্পচাপের অবনমনের কারণ, তাহলে এই বিষয়টা আলোচনা করছি আমরা আমরা এখান থেকে দেখে নিচ্ছি। ভাবলাম এই একটা পৃষ্ঠতল আছে, মানে তরলটার, এখানে আমরা লম্বভাবে দেখছি। আমরা যদি এই উপর থেকে দেখি তাহলে এখানের উপরিতলটাকে আমি কি করলাম, এরকমভাবে দেখার জন্য, উপর থেকে নিচে দেখার জন্য, তাহলে এরকম দেখতে পাবো। উপর থেকে যদি দেখি আমরা এটাকে আমরা কি করলাম, এইখানে নিয়ে আসলাম উপরিতলটাকে। এবার এখানে বিশুদ্ধ তরল যখন ছিল তখন এই তরলের উপরিতলে কি ছিল, শুধুমাত্র ওই তরলটার কণাগুলোই ছিল। কিন্তু দ্রবণ যখন তৈরি করব, দ্রবণের যে দ্রাব অণুগুলো সেগুলো কিন্তু তরলের অভ্যন্তরে তো ছড়িয়ে পড়বেই, সেই সঙ্গে পৃষ্ঠতলেও কিন্তু কিছু কিছু কণা চলে আসবে। অর্থাৎ এখানে কিন্তু তরলের যে কণাগুলো সেগুলো ছিল, বিশুদ্ধ তরলের কণাগুলো তো ছিলই, তার সঙ্গে সঙ্গে পৃষ্ঠতলে কিছু কিছু দ্রাবের কণা কিন্তু চলে আসবে। তাহলে আমরা বলতেই পারছি এখানটায় যখন ছিল তখন পৃষ্ঠতলের গোটা অংশে যেহেতু শুধুই মাত্র তরলের অণুগুলো ছিল, তারা বাষ্পীভূত হচ্ছিল। আমরা জানি বাষ্পায়নের হার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, তাহলে বাষ্পায়নের হার এখানে বেশি হবে। কিন্তু এখানে পৃষ্ঠতলের কার্যকরী ক্ষেত্রফল কিন্তু কমে গেল। কীরকম, এখানে কিন্তু পৃষ্ঠতলের অত সংখ্যায় দ্রাব্য তরলটার কণা নেই, কিছু দ্রাবের অনুদ্বায়ী দ্রাব যেটা বাষ্পীভূত হয় না সেরকম কণা চলে আসলো, ফলে কার্যকরী ক্ষেত্রফল কমে গেল, ফলে এখানে বাষ্পায়নের হারটা কিন্তু কম হবে। এখানে বাষ্পায়নের হারটা বেশি আর এখানে বাষ্পায়নের হারটা কম হচ্ছে। তাহলে এখানে বাষ্প বেশি করে জমবে, এখানে বাষ্প কম জমবে নির্দিষ্ট উষ্ণতায়, তাহলে এখানে বাষ্পচাপ হবে কম, এখানে বাষ্পচাপ হবে বেশি। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো একটা বিশুদ্ধ তরলের মধ্যে কোনো একটা অনুদ্বায়ী দ্রাব দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণটার বাষ্পচাপ কিন্তু হ্রাস পায়। আশা করি বাষ্পচাপ হ্রাসের কারণটা বোঝা গেল। আচ্ছা, চলে আসলাম আমরা তারপরের অংশে। এবারে আলোচনার বিষয় হচ্ছে বাষ্পচাপের অবনমন সংক্রান্ত, মানে কমে যাওয়া সংক্রান্ত রাউল্ট সূত্র। আচ্ছা, আমরা বাষ্পচাপ কমে যায় দেখেছি, এবার রাউল্ট কি বলছে, একটা সূত্র দিয়ে কি বলছে সেটা দেখে নেওয়া যাক। আগে সূত্রটা লিখে নিচ্ছি। বলেছে স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী বা অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ও দ্রবণে দ্রাবকের মূল ভগ্নাংশের গুণফলের সমান। তাহলে কি বলেছে বিষয়টা একবার দেখে নিই। বলছে স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী দ্রাবের একটা দ্রবণ যদি নিই আমরা, সেই দ্রবণে যে বাষ্পচাপ হবে সেটা ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকটাকে যদি রাখা থাকতো তার যে বাষ্পচাপ, এবং ওই দ্রবণটার মধ্যে দ্রাবক যে আছে তার মূল ভগ্নাংশ যে আছে, সেই দুটোর গুণফল এর সমান হবে দ্রবণের বাষ্পচাপটা। আমি যদি ধরি যে দ্রবণটার বাষ্পচাপ, আমি ব্যাখ্যা করছি এইভাবে, ধরি দ্রবণটার বাষ্পচাপ কত, দ্রবণের বাষ্পচাপ হচ্ছে পি। ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ কত, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ছিল ভাবলাম P0। আমি আগেই বলেছি ভিডিওতে যে পাওয়ারের জিরো কিন্তু বসানো হয় কি বিশুদ্ধ অবস্থা বোঝানোর জন্য, সুবিধা হয় আমাদের। তাহলে দ্রবণের বাষ্পচাপ এটা, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ হচ্ছে P0 করে দিলাম, ঠিক আছে। এবার আর দ্রবণে দ্রাবক যে আছে, দ্রাবকের মূল
ভগ্নাংশ সেটা হচ্ছে কি ধরলাম, x1। 1 নম্বর উপাদান কি, দ্রাবক, তাহলে x1 ধরে নিলাম। তাহলে এই রাউল সূত্র অনুসারে কি দাঁড়াবে, রাউল সূত্র অনুসারে দাঁড়াবে হচ্ছে p ইকুয়াল টু x1 p0। এটা হচ্ছে রাউল সূত্রের গাণিতিক রূপ। কীরকম বিষয়টা আবার দেখে নিচ্ছি। স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ এটা, ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এটা, এবং ওই দ্রবণের মধ্যে দ্রাবকটার যে মূল ভগ্নাংশ x1 তার গুণফলের সমান হচ্ছে। এবার কেউ ভাবতে পারে যে এখানে এটাকে গুণ করলাম তারপরে এটা পাচ্ছি, এমনি এটা যা বোঝা যাচ্ছে বাষ্পচাপ কমে যাচ্ছে, তো দ্রবণের বাষ্প যেটা কম হবে, পিটা কী হবে, এটা কম হওয়ার কথা, এটা বেশি হওয়ার কথা, এর মানটা বেশি হওয়ার কথা, কিন্তু এর সঙ্গে এটা গুণ করে তারপর এটা পাচ্ছি। এখানে ভেবে দেখা দরকার যে এইটা কিন্তু সর্বদাই একটা ভগ্নাংশ। তাহলে কোনো একটা সংখ্যাকে মানকে ভগ্নাংশ দিয়ে গুণ করলে কিন্তু গুণফলের মানটা কমে যায়। ফলে এখানে সেটা ভাবার কোনো কারণ নেই, এটার মান কমই থাকবে সর্বদা, এটার মান সর্বদা বেশি থাকবে, অর্থাৎ বাষ্পচাপ কিন্তু কমে যাচ্ছে। পরিষ্কার করতে পারলাম বিষয়টা। এবার আমরা কি করলাম, এই বিষয়টাকে প্রথমে ভাষায় প্রকাশ করলাম, তারপরে আমরা গণিতের ভাষায় প্রকাশ করলাম, এবার আমরা এই বিষয়টাকে লেখচিত্রের ভাষায় প্রকাশ করব। অর্থাৎ যে কোনো বিষয়কে আমরা বিজ্ঞানের ক্ষেত্রে বেশ কিছু উপায়ে প্রকাশ করি, যেরকম একটা ভাষায় প্রকাশ করা হলো, তারপরে সেটা গাণিতিক উপায়ে প্রকাশ করা হলো, এখন আমরা লেখচিত্রের মাধ্যমে সেই বিষয়টাই প্রকাশ করব। চলে আসছি লেখচিত্র নিয়ে। তাহলে আমরা কি করব, লেখচিত্র করার ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করবো, একটু অন্যরকম লেখচিত্র এগুলো জানতে হবে আস্তে আস্তে করে। এই বরাবর আমরা হিসাব করছি হচ্ছে বাষ্পচাপ, এদিকেও বাষ্পচাপ, একই, এই অক্ষ একই অক্ষ। এদিকে আমরা হিসাব করছি এই অক্ষ বরাবর হচ্ছে মূল ভগ্নাংশ, এদিক থেকে এদিকে। এবার এই জায়গাটায় এই পয়েন্টে আমি ভাবলাম এখানে x1 ইকুয়াল টু 0, অর্থাৎ এটা কার লেখচিত্র করছি, অবশ্যই কোনো একটা অনুদ্বায়ী দ্রাবের দ্রবণ যখন তৈরি করব, তরল দ্রাবকের মধ্যে অনুদ্বায়ী একটা কঠিন দ্রাব দিয়ে দ্রবণ তৈরি করব, তখনকার লেখচিত্র। তাহলে x1 ইকুয়াল টু 0, আর এখানে হচ্ছে x1 ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এর মানেগুলো বুঝে নিই। এখানে x1 ইকুয়াল টু 1 মানে কি, আমরা জানি কোনো একটা মিশ্রণের মধ্যে দুটো উপাদান এখানে আছে, একটা দ্রাবক একটা দ্রাবক। তাহলে x1 প্লাস x2, x1 কি দ্রাবকের মূল ভগ্নাংশ, x2 কি দ্রাবের মূলাংশ, এটা দুটোর যোগফল 1 হবে। তাহলে এবার x1 ইকুয়াল টু 1 হয়ে গেলে কি দাঁড়াচ্ছে, x2 ইকুয়াল টু 0। তাহলে এই পয়েন্টে শুধুমাত্র কি আছে, দ্রাবক আছে, দ্রাব কিন্তু নেই, শুধু দ্রাবক, অনলি দ্রাবক। তার মানে এখানে যে বাষ্পচাপটা হবে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, সেটা অনেক বেশি মান পাবো। এটাকেই আমরা বলবো তাহলে P0, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, কারণ এখানে বিশুদ্ধ অবস্থার বোঝাচ্ছে। এই পয়েন্টে কি আছে, এই পয়েন্টে শুধু x1 ইকুয়াল টু 0, অর্থাৎ এই পয়েন্টে কি আমি যেটা দেখছি সেটা হচ্ছে x1 ইকুয়াল টু 0। তাহলে x2 ইকুয়াল টু 1 এখান থেকে পাচ্ছি আমরা। x2 ইকুয়াল টু 1 মানে কি, x2 ইকুয়াল টু 1 মানে হচ্ছে এই বিন্দুতে শুধুমাত্র আছে দ্রাব, কে আছে, শুধু দ্রাব। তাহলে দ্রাবটা তো অনুদ্বায়ী ধরে নিয়েছি, তাহলে বাষ্পচাপ কী হবে, 0। এইবার এই মাঝামাঝি যে কোনো জায়গায় কিছু দ্রাব থাকবে এবং বাষ্পচাপটা আমরা পেয়ে যাব, লেখচিত্র পেয়ে যাব, এই দুটো বিন্দুকে মিলিয়ে দিলে আমরা পেয়ে যাব। তাহলে এই বরাবর বাষ্পচাপ কিন্তু কী হবে, লেখচিত্র আমরা দেখে বুঝলাম। তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে যত এদিক থেকে এদিকে যাচ্ছি, ভাবলাম এই বিন্দুতে আসলাম, তাহলে x1-এর মান একটু বাড়লো, 0 থেকে বাড়লো, তখন বাষ্পচাপ কিন্তু একটু বাড়লো। মানে এবার x1-এর মান বাড়া কি, x1-এর মান বাড়া হচ্ছে দ্রবণের দ্রাবকের পরিমাণ বাড়া, তাহলে বাড়লো। আস্তে আস্তে করে x1-এর মান অনেক বেশি যখন হচ্ছে, তখন বাষ্পচাপ, এটা বিশুদ্ধ হয়ে গেল, তখন বাষ্পচাপ সবচেয়ে বেশি। উল্টো দিকে যাই, এদিক থেকে এদিকে যখন যাচ্ছি x1-এর মান কমছে, বাষ্পচাপ কী হচ্ছে, কমছে। x1-এর মান কমা মানে কি, দ্রবণে দ্রাবকের পরিমাণ কমে যাওয়া, দ্রাবের পরিমাণ বেড়ে যাওয়া, তাহলে বাষ্পচাপ ধীরে ধীরে কমছে। আশা করি বোঝা গেল। এখন আমরা আলোচনা করব কোনো একটি দ্রবণ, এর মধ্যে যদি দ্রাব এবং দ্রাবক দুটোই যদি উদ্বায়ী হয়, তখন রাউল সূত্রের যে রূপটা সেটা কীরকম হবে
এবং গাণিতিক রূপ এবং লেখচিত্র আমরা সবগুলো দেখে নিচ্ছি। তাহলে আলোচনা করছি উদ্বায়ী দ্রাবক ও উদ্বায়ী দ্রাবকের দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ সংক্রান্ত রাউল সূত্র। আমরা এটা এখন আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা সূত্রটা একটু দেখে নিচ্ছি। কীরকম বলেছে নির্দিষ্ট উষ্ণতায় উদ্বায়ী দ্রাবক ও উদ্বায়ী দ্রাবক দ্বারা গঠিত দ্রবণের কোনো একটি উপাদানের বাষ্পচাপ ওই উষ্ণতায় বিশুদ্ধ ওই উপাদানটির বাষ্পচাপ ও দ্রবণে ওই উপাদানের মোল ভগ্নাংশের সমান। তাহলে বিষয়টা কি, আমরা এখানে একটু ছবি এঁকে বিষয়টা দেখে নিচ্ছি। আমরা একটা পাত্রে দুটো তরল দ্রাবক নিয়ে নিলাম। তরল হলে সাধারণত উদ্বায়ী হয়, সেই কারণে তরল 1 এবং তরল 2 দুটো নিয়েছি, বদ্ধ পাত্রে রেখেছি, নির্দিষ্ট একটা উষ্ণতায় আমরা রেখে দিয়েছি। এমত অবস্থায় এখানে দ্রবণ থেকে দুটো উপাদানই অর্থাৎ দ্রাবক সেটাও বাষ্পীভূত হবে, এখানে দ্রাবকের বাষ্প জমবে এবং দ্রাব যেটা আছে তার বাষ্পও কিন্তু সেখানে জমবে। এখানে নির্দিষ্ট উষ্ণতা সাম্যাবস্থা আসলে পরে এখানে যে বাষ্পচাপটা আমরা পাবো টোটাল, সেটা কিন্তু দ্রাবক অর্থাৎ তরল 1 বাষ্পচাপ এবং তরল 2 বাষ্পচাপ দুটোর সমষ্টির সমান হবে, সেটা আমরা পরে দেখছি। আপাতত একটা উপাদান যে আছে, ভাবলাম এই 2 নম্বর অথবা 1 নম্বর কোনো একটা উপাদানের বাষ্পচাপ কীরকম হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। কি বলেছে, নির্দিষ্ট উষ্ণতায় উদ্বায়ী দ্রাবক ও উদ্বায়ী দ্রাবক দ্বারা গঠিত দ্রবণের কোনো একটি উপাদানের বাষ্পচাপ, মানে হয় 1 নং উপাদান নয় 2 নং উপাদান, কোনো একটা উপাদানের বাষ্পচাপ হবে ওই উষ্ণতায় ওই উপাদানটা যে বাষ্পচাপ হবে সেটা দ্রবণে, মানে সে যদি বিশুদ্ধ অবস্থায় থাকে তখন যে বাষ্পচাপ হবে সেই বাষ্পচাপ এবং দ্রবণে ওই উপাদানটার মূল ভগ্নাংশের গুণফলের সমান হবে। ঠিক আছে, গুণফলের সমান হবে। তাহলে এবার এটা আমরা একটু গাণিতিক উপায়ে দেখে নিচ্ছি কীরকম বিষয়। আমি এক কাজ করলাম, ধরে নিচ্ছি হচ্ছে কোনো একটা দ্রবণে যে দ্রাবক আছে নির্দিষ্ট উষ্ণতায়, সেই দ্রাবকের বাষ্পচাপ P1, সেটা যদি বিশুদ্ধ অবস্থায় থাকে
বিশুদ্ধ অবস্থায় যদি ওই উষ্ণতাতে থাকে তাহলে বাষ্পচাপ P10 এবং দ্রবণে ওই দ্রাবক যেটা আছে সেই দ্রাবকটার মূল ভগ্নাংশ হচ্ছে x1। এরকম যদি হয় তাহলে এই সূত্র যেটা বলছে সেটা কি দাঁড়াচ্ছে, P1 অর্থাৎ কোনো একটি উপাদানের বাষ্পচাপ সেটা হচ্ছে ওই অবস্থায় বিশুদ্ধ ওই উপাদানটার বাষ্পচাপ এবং দ্রবণে ওই উপাদানটার মূল ভগ্নাংশের গুণফলের সমান হচ্ছে। এটা গেল এর গাণিতিক রূপ, একটা উপাদানের কেসে আমরা প্রয়োগ করলাম। তাহলে আশা করি সূত্রটা বোঝা গেল। এবার আমরা দুটো উপাদান নিয়ে বিচার করছি বিষয়টা। কীরকম বিষয় আমি ধরে নিচ্ছি কোনো একটি দ্রবণে, মানে দুটোই যখন পাই, নির্দিষ্ট উষ্ণতায় দ্রাবকের, আর এখানে করবো হচ্ছে দ্রাবকের কি, এখানে আমরা হিসাব করছি হচ্ছে বাষ্পচাপ P1 আর দ্রাবের যে বাষ্পচাপ সেটা P2। বিশুদ্ধ অবস্থায় যদি দ্রাবকটা নিই ওই একই উষ্ণতায় তাহলে এটা হচ্ছে P10, এটা হচ্ছে P20। আর মূল ভগ্নাংশ হচ্ছে দ্রাবকের ক্ষেত্রে x1, এটার ক্ষেত্রে যদি x2 হয় তাহলে কি করলাম, নির্দিষ্ট একটা উষ্ণতায় উদ্বায়ী দ্রাব এবং উদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রে দ্রাবকের বাষ্পচাপ হচ্ছে P1, দ্রাবের বাষ্পচাপ P2, নির্দিষ্ট একটা উষ্ণতা। দ্রাবকটা যদি বিশুদ্ধ অবস্থায় ওই উষ্ণতাতেই থাকে তাহলে বাষ্পচাপ হচ্ছে P10, দ্রাবের ক্ষেত্রে সেটা P20। দ্রবণের ভিতরে দ্রাবকের মূল ভগ্নাংশ x1, দ্রাবের মূল ভগ্নাংশ হচ্ছে x2। যদি সেটা হয়, কিছুক্ষণ আগেই দেখলাম, তাহলে P1 ইকুয়াল টু হবে x1 P10 রাউল সূত্র থেকে, আবার P2 হবে x2 P20। আবার একটা ছবিতে যাচ্ছি, মনে করিয়ে দিচ্ছি বিষয়টা। আমি কি করেছিলাম, এখানে তরল 1, আমি দ্রাবক আর দ্রাবক আর দ্রাব আছে, দুটোই উদ্বায়ী। এখানে বাষ্প কাদের থাকবে, দুজনেরই বাষ্প থাকবে নির্দিষ্ট একটা উষ্ণতায়। দ্রাবক থেকে যে বাষ্পচাপটা পাচ্ছি সেটা হচ্ছে P1, দ্রাবের থেকে যে বাষ্পচাপটা পাচ্ছি সেটা হচ্ছে P2। এইবার আমরা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রানুসারে যদি বিচার করি, আংশিক চাপ বা অংশচাপ সূত্রানুসারে ক্লাস 11-এর গ্যাস চ্যাপ্টারে আছে, সেই আংশিক চাপ সূত্রানুসারে কী হবে, এখানে মোট চাপ হবে যদি P হয়, মোট চাপ যদি এখানে P হয় তাহলে P ইকুয়াল টু হবে P1 প্লাস P2, আংশিক চাপের সমষ্টির সমান। কোনো একটা মিশ্রিত গ্যাসের ক্ষেত্রে মোট চাপ উপাদানগুলির আংশিক চাপের সমষ্টির সমান। তাহলে কি দাঁড়াচ্ছে, P ইকুয়াল টু x1 P10 প্লাস x2 P20। তাহলে আলটিমেটলি কী পেলাম, মিশ্রণের মোট বাষ্পচাপ P ইকুয়াল টু x1 P10 প্লাস x2 P20। আশা করি বিষয়টা বোঝা গেল। এবার আমরা প্রথমে ভাষায় বললাম, গণিতের ভাষায় বললাম, এবার আমরা লেখচিত্রের ভাষায় বলবো আগের মতো করি। তাহলে এবার উদ্বায়ী দ্রাব ও উদ্বায়ী দ্রাবকের মিশ্র দ্রবণের ক্ষেত্রে যে
রাউল সূত্রের আমরা যে গাণিতিক রূপ পেলাম সেটা আমরা এবার লেখচিত্রের সাহায্যে প্রকাশ করব। ভালো করে একটু দেখে নিন। এই বরাবর বাষ্পচাপের হিসাবটা নিচ্ছি, এই বরাবরও আমরা বাষ্পচাপ হিসাব করছি, এদিকটা হিসাব করছি হচ্ছে মোল ভগ্নাংশ। এবার x1 ইকুয়াল টু 0 এই বিন্দুতে হচ্ছে x1 ইকুয়াল টু 1, এই বিন্দুতে x2 ইকুয়াল টু 1, এই বিন্দুতে x2 ইকুয়াল টু 0। তাহলে এর মানেগুলো একটু বুঝে নিই। এই বিন্দুতে x1 ইকুয়াল টু 0 মানে দ্রাবক এখানে নেই, দ্রাবকের মূলমান 0 মানে দ্রাবক নেই। তো তার মানে পুরোটাই দ্রাব আছে, দ্রাবের মূলমান হয়ে গেল 1। এই বিন্দুতে x1 ইকুয়াল টু 1 মানে শুধুই দ্রাবক আছে, দ্রাব নেই, 0 হয়ে গেল এটা। মাঝামাঝি যে কোনোটা কিছু, যে কোনো বিন্দুতে দ্রাবক এবং দ্রাব দুটোই থাকবে। আমরা আগে দেখেছি যে এইটা যদি শুধু থাকে, কোনটা x1 ইকুয়াল টু 1, x1 ইকুয়াল টু 0, x1 ইকুয়াল টু 1, অর্থাৎ শুধুমাত্র দ্রাবকটা উদ্বায়ী আর দ্রাবটা অনুদ্বায়ী এরকম ধরে নিয়ে যদি লেখচিত্র করতাম তাহলে কীরকম লেখচিত্র আসতো আমরা দেখেছি আগে। এরকম এটা কি ছিল? বিশুদ্ধ দ্রাবকের, ওই সঙ্গে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ছিল। তাহলে আমরা কি ধরেছিলাম? সেটা P1 0 ধরেছিলাম এই ক্ষেত্রে। ঠিক একই রকম করে দ্রাবটা যদি উদ্বায়ী হয় তার বাষ্পচাপের লেখচিত্র আসবে এরকম টাইপের। এখানে তাহলে কী হবে? বিশুদ্ধ দ্রাব যেটা আছে সে যদি বিশুদ্ধ অবস্থা থাকে ওই সঙ্গে বাষ্পচাপ যেটা দেবে সেটা P2 0 হিসেবে উল্লেখ করছি আমরা। তাহলে এই লেখচিত্র আমরা যেটা পেলাম সেটা হচ্ছে দ্রাবকের জন্য যে বাষ্পচাপটা পাচ্ছি সেটা, দ্যাট ইজ P1 ইকুয়াল টু x1 P1 0 লেখচিত্র এটা। আর এই লেখচিত্র যেটা পাচ্ছি সেটা হচ্ছে P2 ইকুয়াল টু x2 P2 0। আশা করি বিষয়টা বোঝা গেল। এবার তাহলে বিষয়টা কীরকম করে ভাবা হচ্ছে একবার দ্রাবকটা শুধু উদ্বায়ী ধরেছে, দ্রাবটা অনুদ্বায়ী ধরে লেখচিত্র, আরেকবার দ্রাবকটা অনুদ্বায়ী, দ্রাবটা উদ্বায়ী ধরে আরেকটা লেখচিত্র। তাহলে এবার যে দ্রবণটা আমরা ওখানে পেয়েছিলাম সেই দ্রবণটার ওখানে তো দুটাই উদ্বায়ী ছিল। তাহলে এখানে বাষ্প তো জমবে দুজনেরই। তাহলে নির্দিষ্ট একটা অবস্থায় ভাবলাম এই বিন্দুতে শুধুমাত্র দ্রাবক যদি উদ্বায়ী থাকতো তাহলে বাষ্পচাপের মান পাচ্ছি এইখান থেকে এইটুকু। তাহলে কতটা? সেটা এখান থেকে এতটা পাচ্ছি। আচ্ছা, আর এই বিন্দুতে যদি শুধুমাত্র দ্রাব উদ্বায়ী থাকতো তাহলে কতটা পাচ্ছি? এখান থেকে এতটা। তাহলে এখানে বাষ্প যেটা জমবে এই অবস্থায় দ্রাবক এবং দ্রাবক দুজনেরই বাষ্প জমবে, তার বাষ্পচাপ হবে কি? এইটা এবং তার সঙ্গে এইটা যদি আমি যোগ করি তাহলে তার সমান হবে। সেটা গিয়ে দেখা যাবে মোটামুটি এইটুকু, তার সঙ্গে আর একটু বাড়িয়ে দিলাম এইটুকু মোটামুটি হয়। দেখা গেছে প্রত্যেক ক্ষেত্রেই এইটা যখন এভাবে মিলিয়ে দেব এই বিন্দু আর এই বিন্দু, তখন কি এটা অর্থাৎ এখান থেকে এইটুকু এবং এইটুকু সমান হচ্ছে। আবার বলছি, এখান থেকে এইটুকু শুধুমাত্র দ্রাবকটা যদি উদ্বায়ী হতো তাহলে তার জন্য উৎপন্ন বাষ্পের চাপ। এটুকু কি? এটুকু হচ্ছে শুধুমাত্র দ্রাবটা যদি উদ্বায়ী হতো তার জন্য বাষ্পচাপ। এইটা আর এটুকু সমান, তাহলে এর সঙ্গে এটা যোগ করলে এতটা পাবো আমরা। তাহলে এই অবস্থায় টোটাল যে বাষ্পটা পাচ্ছি এখানে তার টোটাল বাষ্পচাপ এইটা। সেটুকু আমি এই বিন্দুতে কতটা? এইটা আর এইটা, মানে এই টোটাল আর এইটা যোগ করলে আবার এটা সমান হবে। দেখে নাও তোমরা একটু ভালো করে। আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। তাহলে লেখচিত্র যেটা পেলাম সেটা হচ্ছে এরকম। তাহলে
এটা যেটা পাচ্ছি সেটা ওই উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ এর লেখচিত্র। তাহলে আশা করি বিষয়টা বোঝা গেল। তাহলে কোনো একটা দ্রবণ যদি তৈরি হয়, দ্রাবক এবং দ্রাবক দুটোই যদি উৎবায়ী হয়, তখন তার ক্ষেত্রে উৎপন্ন দ্রবণের বাষ্পচাপের লেখচিত্র হবে এটা। এখানে মনে রাখতে হবে আমাদের যে দ্রবণটা আমরা তৈরি করেছি সেই দ্রবণটা যদি আদর্শ দ্রবণ হয় তবে এই লেখচিত্রটা ফলো করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার চলে আসলাম, তাহলে প্রশ্ন হচ্ছে আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণটা কী জিনিস। আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণ কী জিনিস সেটা আমরা এখন দেখে নিচ্ছি। তাহলে আদর্শ দ্রবণ বলছে যে সকল দ্রবণ যে কোনো উষ্ণতা ও গাঢ়ত্বে রাউল সূত্র মেনে চলে তাকে আদর্শ দ্রবণ বলে। রাউল সূত্র মেনে চলা মানে ওই যে লেখচিত্র এক্ষুনি দেখলাম সেটা মেনে চলবে। তাহলে যে কোনো উষ্ণতায় রাউল সূত্র মেনে চলবে যে সকল দ্রবণ তাদেরকেই বলবো আমরা আদর্শ দ্রবণ। এইবার আদর্শ দ্রবণের আণবিক চিত্রটা কীরকম হবে? আদর্শ দ্রবণ ভাবলাম যে একটা আদর্শ দ্রবণ তৈরি করব আমরা। কি টাইপের? এ টাইপের একটা তরলের সঙ্গে বি টাইপের একটা তরল, বা এই টাইপের একটা পদার্থের সঙ্গে বি টাইপের একটা পদার্থ আমি যোগ করে একটা আদর্শ দ্রবণ তৈরি করতে চাইছি। যদি সেটা আদর্শ দ্রবণ হয় তাহলে কি হবে? এ এর যে অণুগুলো আছে তাদের যে সাইজ, তাদের যে এক একটা অণুর যে সাইজ সেটা, তার সঙ্গে বি যে একটা পদার্থ আছে তাদের অণুগুলোর সাইজ সমান বা প্রায় সমান হতে হবে। এ আর এ এর অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের যে মান, বি আর বি এর অণুগুলোর মধ্যেও পারস্পরিক আকর্ষণ বলের যে মান, এ আর বি এর অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের মান সেম হতে হবে। ঠিক আছে, সমান হতে হবে। এ এর মধ্যে আকর্ষণ, বি এ বি এর মধ্যে আকর্ষণ, এবং এ বি মিশিয়ে দিলে তাদের এ আর বি এর মধ্যে আকর্ষণ সমান হতে হবে, তবে সেটা আদর্শ দ্রবণ তৈরি করবে। আচ্ছা, এবার আদর্শ দ্রবণ গঠন করার কিছু শর্ত আমরা দেখছি। একটা শর্ত তো কী বললাম, যে এদের আকৃতি বা আকার একই রকম হতে হবে। এ এ এবং বি বি এর মধ্যে যে নিজেদের মধ্যে আকর্ষণ, এ বি মিশিয়ে দিলে তাদের আকর্ষণ সমান হতে হবে। এটা হচ্ছে আদর্শ দ্রবণ গঠনের শর্ত। আচ্ছা, আদর্শ দ্রবণের যদি বৈশিষ্ট্য আলোচনা করতে চাই তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হবে যেটা আদর্শ দ্রবণের বৈশিষ্ট্য, সেটা কীরকম বলছে, এরা সব উষ্ণতাতেই বা সব গাঢ়তেই রাউল সূত্র মেনে চলবে। তাহলে 1 নম্বর রাউল সূত্র মেনে চলে। 2 নম্বর কি, আদর্শ দ্রবণে একই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল ও ভিন্ন অণুগুলোর মধ্যে আকর্ষণ বল সমান। আমি যেটা বললাম, এ আর এ যদি হয় তাদের আকর্ষণ, বি আর বি এর মধ্যে আকর্ষণ, এ আর বি এর মধ্যে আকর্ষণ একই রকম হতে হবে। 3 নম্বর যেটা হচ্ছে, আদর্শ দ্রবণ প্রস্তুতির সময় উপাদানগুলির আন্তঃআণবিক আকর্ষণ বলের কোনোরূপ পরিবর্তন হয় না এবং আয়তনেরও কোনো পরিবর্তন হয় না। তাহলে এক্ষেত্রে আমি 3 নম্বরে যেটা বলবো, যে দ্রবণটা যখন তৈরি করছি তখন ডেল্টা ভি মিক্স ও ডেল্টা এইচ মিক্স এই দুটো 0 হবে। ব্যাপারটা কি একটু বুঝিয়ে দিচ্ছি। ডেল্টা ভি মিক্সিং অর্থাৎ মিশ্রিত করলে পরে আয়তনের পরিবর্তন শূন্য। আমি ভাবলাম যে 10 ml এ এর সঙ্গে আমি 5 ml বি জাতীয় পদার্থ মেশালাম, তাহলে মিশ্রণের আয়তন অবশ্যই হতে হবে 15 ml। যদি সেটা হয় তাহলে কি হলো, এখানে ডেল্টা ভি মিক্সিং 0। অনেক সময় দেখা যায় যে
এই দ্রবণ তৈরি করতে সামান্য আয়তন কমে যেতে পারে। তো সেইটা এক্ষেত্রে হচ্ছে না। অনেক সময় সামান্য আয়তন বেড়েও যেতে পারে। তো সেটা যদি হয় তাহলে ডেল্টা ভি মিক্স নট ইকুয়াল টু জিরো হবে। কিন্তু আদর্শ তৈরি করতে গেলে এটা জিরো হতে হবে। অর্থাৎ যে দুটো আমি পদার্থ মেশাবো তাদের আয়তনের সমষ্টি দ্রবণের আয়তনের সমান হবে। একই রকম করে যখন আমরা মেশাবো তখন কোনো তাপের উদ্ভব বা শোষণ হবে না। অর্থাৎ ডেল্টা ভি মিক্স এখানে কী হবে? জিরো হবে। এই ডেল্টা এইচ মিক্স জিরো হবে। অর্থাৎ তাপের মেশানোর সময় তাপের উদ্ভব বা শোষণ হবে না। এরকম যদি হয় তবে সেটা আদর্শ দ্রবণ তৈরি করবে। আশা করি বোঝা গেল। এবার আদর্শ দ্রবণের উদাহরণ আমি যদি বলি, আদর্শ দ্রবণের উদাহরণ বলতে গিয়ে বলবো সমজাতীয় তরলগুলো একসঙ্গে মেশালে আদর্শ দ্রবণ তৈরি করে। আদর্শ দ্রবণের উদাহরণ যেমন আমি যদি বেনজিন তার সঙ্গে টলুইন মিশিয়ে দিই। বেনজিন হচ্ছে একটা জৈব যৌগ যার গঠন আকৃতি এটা, টলুইন আরেকটা জৈব যৌগ তার গঠন হচ্ছে এইটা। তাহলে এই দুটো যদি আমরা মিশিয়ে দিই তাহলে দেখা যাবে একটা আদর্শ দ্রবণ তৈরি করবে। এদের সাইজ মোটামুটি সমান, শুধু এই গ্রুপটা একটু বেশি আছে এখানে, এবং এদের গঠনাকৃতিও অনেকটা একই রকম। এদের দুটোই জৈব যৌগ, অধ্রুবীয় বলা যেতে পারে। ফলে এরা কিন্তু যখন মিশবে তখন সুষমভাবে মিশবে এবং আদর্শ দ্রবণ তৈরি করবে। এবার আলোচনা করব অনাদর্শ দ্রবণ। তাহলে অনাদর্শ দ্রবণ কাকে বলবো আমরা? বলছে যে সকল দ্রবণ রাউল সূত্র মেনে চলে না তাকে বলা হবে অনাদর্শ দ্রবণ। এবার রাউল সূত্র মেনে চলে না তাদেরকে অনাদর্শ দ্রবণ আমরা যে বলবো। এই অনাদর্শ দ্রবণের বৈশিষ্ট্যগুলো কি? 1 নম্বর বৈশিষ্ট্য সেটাই, অনাদর্শ দ্রবণ রাউল সূত্র মেনে চলে না। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এক্ষেত্রে যে অণুগুলো থাকবে, ভাবলাম আবার সেই এ টাইপ এবং বি টাইপ দুটো পদার্থ মিশিয়ে একটা দ্রবণ তৈরি করেছি, অনাদর্শ দ্রবণ। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য হবে কি? যে এ টাইপের যে অণুগুলো আছে তাদের সঙ্গে এ টাইপের অণুগুলোর আকর্ষণ, বি টাইপের যে অণুগুলো আছে তার সঙ্গে বি টাইপের অণুগুলোর আকর্ষণ অপেক্ষা এ টাইপের এবং বি টাইপের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কিন্তু ভিন্ন হবে। এখানে মনে রাখতে হবে ভিন্ন হতে পারে, এর যে আকর্ষণ তার থেকে এটা বেশি হতে পারে অথবা কম হতে পারে। অর্থাৎ এখানে আদর্শ দ্রবণ কিন্তু দু রকমের হবে, আমরা বুঝতেই পারছি। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এখানে ডেল্টা ভি মিক্সিং নট ইকুয়াল টু জিরো হবে, আর ডেল্টা এইচ মিক্সিং নট ইকুয়াল টু জিরো হবে। অর্থাৎ এ আর বি যে মেশালাম, এখানে মেশানোর সময় যে দুটো উপাদান আছে তাদের আয়তনের সমষ্টি দ্রবণের আয়তনের সমান হবে না, কম বা বেশি হবে। আর এখানে মিশ্রণ উৎপন্ন করার সময় কিছু তাপের উদ্ভব বা শোষণ হবে। এই গেল অনাদর্শ দ্রবণের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। এবার অনাদর্শ দ্রবণের উদাহরণ তাহলে কী হবে? উদাহরণ যদি বলি আমরা তাহলে আসবে ভিন্ন প্রকৃতির দুটো, যদি আমি তরল নিই, ভিন্ন প্রকৃতির তরল, যেরকম আমরা জল নিলাম তার মধ্যে HNO3 দিয়ে দিলাম। জলের বৈশিষ্ট্য HNO3 বৈশিষ্ট্য আলাদা। আচ্ছা, আমরা দিলাম হচ্ছে ইথানল, তার সঙ্গে মিশিয়ে দিলাম হচ্ছে সাইক্লোহেক্সেন, তাহলেও অনাদর্শ দ্রবণ তৈরি হবে। এরকম আরও অসংখ্য উদাহরণ আছে, তোমরা একটু দেখে নেবে। এইবার আমরা যেটা আলোচনা করতে চাইছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আলোচনা করব ধনাত্মক বিচ্যুতি ও ঋণাত্মক বিচ্যুতি নিয়ে। ধনাত্মক বিচ্যুতি ও ঋণাত্মক বিচ্যুতি, এটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন, আর এটা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। পরিষ্কার? এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা ভালো করে খেয়াল করো।
আচ্ছা, ধনাত্মক বিচ্যুতি কাকে বলবো? যে কোনো একটা দ্রবণ ভাবলাম আমি নিলাম, সেটা অনাদর্শ দ্রবণ, সেখানে দ্রাবক আছে আর দ্রাব্য আছে, দুটোই উৎপায়ী অবশ্যই থাকবে। এবার এক্ষেত্রে এই যে মিশ্র দ্রবণটা আমরা পেয়েছি, সেই দ্রবণটার কিন্তু বাষ্পচাপ আমরা হিসাব করলাম, পরীক্ষা করলাম, পরীক্ষালব্ধ নির্দিষ্ট একটা উষ্ণতায় পরীক্ষালব্ধ একটা বাষ্পচাপের মান পেলাম। আবার রাউল সূত্র দিয়ে আমরা এই দ্রবণটার বাষ্পচাপ এর মান কত হবে উষ্ণতা সেটা হিসাব করলাম। যদি দেখা যায় পরীক্ষালব্ধ মানটা যেটা পাচ্ছি সেটা রাউল সূত্র থেকে প্রাপ্ত মান অপেক্ষা বেশি পাচ্ছি, তাহলে বলবো ধনাত্মক বিচ্যুতি হয়েছে। আর যদি পরীক্ষালব্ধ মানটা, বাষ্পচাপের পরীক্ষালব্ধ মানটা রাউল সূত্র থেকে যে পাচ্ছি হিসাব করে তার থেকে কম পাই, তখন বলবো ঋণাত্মক বিচ্যুতি হয়েছে। তাহলে ধনাত্মক বিচ্যুতি কাকে বলবো? পরীক্ষালব্ধ বাষ্পচাপের মান সমুষ্ণতা রাউল সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপের মান অপেক্ষা বেশি যদি হয়, তবে দ্রবণটি রাউল সূত্র তথা আদর্শ আচরণ থেকে ধনাত্মক বিচ্যুতি বা পজিটিভ ডেভিয়েশন প্রদর্শন করেছে। অন্যদিকে পরীক্ষালব্ধ বাষ্পচাপের মান সমুষ্ণতায় রাউল সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপের মান অপেক্ষা কম হলে দ্রবণটি রাউল সূত্র তথা আদর্শ আচরণ থেকে ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা একটু বিস্তারিত জেনে নিই ধনাত্মক বিচ্যুতি, ঋণাত্মক বিচ্যুতি কেন হয়, কীভাবে হয়, লেখচিত্র কেমন হবে, সেগুলো বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা ধনাত্মক বিচ্যুতি, ঋণাত্মক বিচ্যুতির কারণটা জেনে নিচ্ছি, ভালো করে খেয়াল করব। কারণটা কি? ভাবলাম আমি এ এবং বি দুটা তরল নিয়ে নিলাম। এবার ধনাত্মক বিচ্যুতি যখন হবে, আমি আগে ভাবছি এ আর এর অণুগুলোর মধ্যে আকর্ষণ, আর বি এর অণুগুলোর মধ্যে আকর্ষণ, আর এ এর অণুগুলোর মধ্যে আকর্ষণ। এই তিনটা আমি এ আর বি এর অণুগুলোর মধ্যে আকর্ষণ, এই তিনটা আমি বিবেচনার মধ্যে আনছি। এবার এ আর এর অণুগুলোর আকর্ষণ, বি এর অণুগুলোর আকর্ষণ অপেক্ষা এদের আকর্ষণ বল যদি বেশি হয়, তাহলে কি হবে? আর যদি কম হয় তাহলে কি হবে? এবার আমরা একটুখানি বিষয়টাকে বোঝার জন্য একটা চিত্র এঁকে নিচ্ছি। আমরা কিছুক্ষণ আগে একটা জিনিস জেনেছি। কি জেনেছি? যে কোনো একটা তরলের বাষ্পচাপ, এখানে যে বাষ্পটা জমবে সেই বাষ্পচাপটা নির্ভর করবে এইখানে যে তরলটা আছে সেই তরলের অণুগুলো পরস্পরকে আকর্ষণ কম করছে না বেশি করছে। ভিডিওর শুরুর দিকে দিয়েছে, আমি দেখেছিলাম সেখানে কোনো একটা তরল, ভাবলাম এ, তার অণুগুলোর সঙ্গে তার যে আকর্ষণ বল সেটা যদি কম হয়, তার মানে এরা বেশি উদ্বায়ী হবে এবং বেশি করে বাষ্প জমবে, বাষ্পচাপ হয় বেশি। তাহলে আকর্ষণ কম হলে বাষ্পচাপ কী হয়? বাষ্পচাপ হয় বেশি। আকর্ষণ যদি বেশি হয় তাহলে বাষ্পচাপ কম হয়। একটু আগে আলোচনা করেছি, দেখে নেবে একবার। এবার এখান থেকে আসছি, এর আকর্ষণ, এর আকর্ষণ আর বির আকর্ষণ অপেক্ষা এর আকর্ষণ যদি বেশি হয়, তাহলে বি এর আকর্ষণ যদি বেশি হয়, এ টাইপের সঙ্গে বি টাইপের আকর্ষণ যদি বেশি হয়, তাহলে আগে তরল, একটা তরলকে যদি রাখতাম, তার অণুগুলোর আকর্ষণ যতটা ছিল, বি তরলটা রেখেছিলাম, তাদের আকর্ষণ যা ছিল, এ আর বি মিশিয়ে দিলে পরে এর অণুগুলো বি এর অণুগুলোর পরস্পর সংস্পর্শে আসবে এবং আকর্ষণটা আগের নিজেদের আকর্ষণ থেকে যদি বেশি হয়, তখন কিন্তু এরা সহজে বাষ্পীভূত হতে পারবে না। আকর্ষণ বলটা বেশি হয় যদি, তাহলে এরা সহজে বাষ্পীভূত হতে পারবে না। অর্থাৎ মিশ্রণটা কিন্তু এদের ইন্ডিভিজুয়াল যে তরলগুলো ছিল তাদের থেকে কম উৎবায়ী হয়ে যাবে, বাষ্পচাপ কম দিবে। তাহলে বেশি যদি হয় তাহলে বাষ্পচাপ কম দিবে। তখন নর্মালি রাউল সূত্র থেকে যেটা পাবো পরীক্ষালব্ধ মানটা, তার থেকে আমরা কম পাবো। অর্থাৎ তখন দেখাবে কি? ঋণাত্মক বিচ্যুতি। কি দেখাবে? আমি এখানে নেগেটিভ লিখছি, ঋণাত্মক বিচ্যুতি দেখাবে। আবার যদি এ আর বি এর আকর্ষণ বলটা এ টাইপের অণুগুলোর আকর্ষণ, বি টাইপের অণুগুলোর আকর্ষণ বল অপেক্ষা কম হয়, তাহলে আকর্ষণ কম হলে এখানে বেশি করে বাষ্প জমবে, অর্থাৎ এরা বেশি উদ্বায়ী হবে।
মিশ্রণটা বেশি উদ্বায়ী হবে এবং তখন এখানে বাষ্প যে জমবে সেটা একটু বেশি করে জমবে, বাষ্পচাপ হবে বেশি। তাহলে আকর্ষণ বল কম হলে পরে আমি এখানে এবি করে দিচ্ছি, আকর্ষণ বল কম হলে পরে বাষ্পচাপ বেশি হবে, তখন দেখাবে ধনাত্মক বিচ্যুতি। আশা করি ইন্টারনাল কারণটা বোঝা গেল। এবার চলে আসলাম হচ্ছে কি লেখচিত্রের সাহায্যে তাদের বিষয়টা আমরা দেখাবো। লেখচিত্রের সাহায্যে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করবে। আমি দুটো লেখচিত্র করব। এই বরাবর হচ্ছে বাষ্পচাপ, এই বরাবর বাষ্পচাপ অবশ্যই থাকবে। এদিকে থাকছে হচ্ছে মূল ভগ্নাংশ। এখানে আরেকটা লেখচিত্র করছি ধনাত্মক বিচ্যুতি ঋণাত্মক বিচ্যুতি দুটোই দেখানোর জন্য। এদিকে হচ্ছে বাষ্পচাপ, এদিকে অবশ্যই বাষ্পচাপ হবে, এদিকে হচ্ছে মূল ভগ্নাংশ। আচ্ছা, এখানে আমি ধরলাম 1 নং তরল, দুটো তরল, 1 নং আর 2 নং দুটো তরল মিশিয়েছি। তাহলে x1 ইকুয়াল টু 0, x1 ইকুয়াল টু 1, x2 ইকুয়াল টু 1, x2 ইকুয়াল টু 0, এখানে x1 ইকুয়াল টু 0, x1 ইকুয়াল টু 1, x2 ইকুয়াল টু 1, x2 ইকুয়াল টু 0। এগুলো আমরা আগেই দেখেছি এক একটা। এবার নর্মালি আদর্শ দ্রবণ হলে পর লেখচিত্র কেমন হবে সেটা আমরা একটু দেখে নিই। ভাবলাম এ তরলটা একটু বেশি উদ্বায়ী, মানে 1 নং তরলটা বেশি উদ্বায়ী আর 2 নং তরলটা একটু কম উদ্বায়ী। এরকম যদি হয় তাহলে লেখচিত্রটা নর্মালটা হবে এরকম, এবং তাদের মিশ্র দ্রবণের বাষ্পচাপ লেখচিত্র হবে এরকম। এটা আমরা জানি, এখানেও তাই। এটা যদি আদর্শ হতো তাহলে লেখচিত্রটা কেমন হবে সেটা দেখছি। আচ্ছা, এবার দেখা যায় ধনাত্মক বিচ্যুতি যখন হবে, পজিটিভ ডেভিয়েশন, তখন কি হচ্ছে এই বাষ্পচাপ আদর্শ থেকে, মানে রাও সূত্র থেকে আমরা এই বাষ্পচাপের মানটা পাবো, তার থেকে বাষ্পচাপটা একটু বেশি বেশি করে দেখাবে। কেন বেশি বেশি দেখাবে? তখন প্রত্যেকেই কিন্তু এ তরলটাও বাষ্পচাপটা একটু, মানে 1 নং তরলটাও বাষ্পচাপ বেশি বেশি করে দেখাবে, 2 নং তরলটাও বাষ্পচাপ একটু বেশি বেশি করে দেখাবে নর্মাল থেকে, তাহলে যোগফলটা একটু বেশি বেশি পাবো। একরকম করে কখনো কখনো দেখা যায় ঋণাত্মক বিচ্যুতি যখন হবে তখন এটা কম দেখাবে, এটা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। তাহলে এই ক্ষেত্রে কেন কম দেখাচ্ছে? এই ক্ষেত্রে এটাও কম কম পাচ্ছি, এটাও কিন্তু কম কম পাচ্ছিলাম, জন্য যোগফলটা কম হয়ে গেল। ভালো করে দেখে নাও একবার। তাহলে ধনাত্মক বিচ্যুতি ঋণাত্মক বিচ্যুতি লেখচিত্র আমরা দেখলাম। তাহলে এখানে এইটা যেটা হচ্ছে লেখচিত্র, সেটা হচ্ছে অনাদর্শ দ্রবণটার বাষ্পচাপের লেখচিত্র। এইটা হচ্ছে অনাদর্শ, এখানে লেখার জায়গা নেই, এটা অনাদর্শ দ্রবণের বাষ্পচাপ। এটা যদি আদর্শ হতো তাহলে, এটা যদি আদর্শ হতো তাহলে, তাহলে ডটেড লাইন যেগুলো আছে সেগুলো আদর্শ দ্রবণের জন্য, আর যেগুলো এমনি নর্মাল লাইন সেগুলো হচ্ছে অনাদর্শ দ্রবণের লেখচিত্র আমরা দেখলাম। তাহলে এখানে আরেকবার কারণটা মনে করিয়ে দিই। অনাদর্শ দ্রবণ এর ক্ষেত্রে ধনাত্মক বিচ্যুতি কখন দেখাবে? এই 1 নং তরল যেটা আছে আর 2 নং তরল যেটা আছে। 1 নং তরলের যে অণুগুলো আছে তাদের নিজেদের নিজেদের আকর্ষণ, 2 নং তরল যে আছে তার নিজেদের নিজেদের অণুগুলোর আকর্ষণ অপেক্ষা 1 নং তরল আর 2 নং তরলের আকর্ষণ যদি কম হয়, এদের আকর্ষণ যদি কম হয় তখনই এরা বেশি উদ্বায়ী হবে, বেশি বাষ্পচাপ দেখাবে, তখন পজিটিভ ডেভিয়েশন। আবার 1 নং তরল আর 2 নং তরল এদের নিজেদের মধ্যে আকর্ষণ একের আকর্ষণ অপেক্ষা, বা 2 এর আকর্ষণ অপেক্ষা 1 আর 2 আকর্ষণ যদি বেশি হয়, ভালো করে খেয়াল করবে, এদের 1-এর সঙ্গে 2-এর আকর্ষণ যদি বেশি হয় তাহলে এই তরল মিশ্রণটা কম উদ্বায়ী হবে, তখন এটা নেগেটিভ ডেভিয়েশনটা দেখাবে। পরিষ্কার হলো বিষয়টা? এবার চলে আসবো আমরা নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে কি অ্যাজিওট্রপিক মিশ্রণ বা স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।
তাহলে সেই বিষয়ে যাওয়ার আগে আমাদের একটা স্ফুটনাঙ্কের নতুন সংজ্ঞা জেনে নিতে হবে। স্ফুটনাঙ্কের একটা নতুন সংজ্ঞা আমরা জেনে নেব। আমি এই লেখচিত্র একটা রেখে দিলাম, যদি কাজে লাগে। তাহলে স্ফুটনাঙ্কের নতুন সংজ্ঞাটা একটু দেখে নিচ্ছি ভালো করে। স্ফুটনাঙ্কের সংজ্ঞা কি বলছে? যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ বাহ্যিক চাপের মানে বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়, সেই উষ্ণতাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। তাহলে নতুন সংজ্ঞা কি দেখলাম? যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ বাহ্যিক চাপের সমান হচ্ছে, সেই উষ্ণতাকেই বলবো ওই তরলের স্ফুটনাঙ্ক। বিষয়টা আমরা এখানে একটুখানি দেখি। আচ্ছা, আমরা এরকম একটা পাত্রে একটা তরল নিলাম, তরলটার তাপমাত্রা বাড়াচ্ছি। তাহলে এখানে বাষ্পচাপটা বাড়বে। আমি বদ্ধ রাখতেও পারি, নাও রাখতে পারি। আস্তে আস্তে বাষ্পচাপ কিন্তু বাড়তে থাকবে। যদি বন্ধ করে দিই, সঙ্গে সঙ্গে বাষ্পচাপটা আমরা টের পাবো। তাহলে বাষ্পচাপ বাড়বে, উষ্ণতা বাড়াচ্ছি। একসময় কী হবে, এর উপর তো বায়ু আছে, এর যে বাষ্পচাপ আর বায়ুর চাপ সমান হয়ে গেল, তখন দেখা যাবে এই তরলের সমগ্র অংশ আলোড়িত হচ্ছে এবং ফুটে বাষ্পে পরিণত হচ্ছে। তখন যে উষ্ণতায় এই ঘটনাটা ঘটবে, অর্থাৎ এই তরলের বাষ্পচাপ এবং বাহ্যিক চাপ সমান হয়ে যাবে, সেই উষ্ণতাকে বলবো এই তরলের স্ফুটনাঙ্ক। এবার খেয়াল করে দেখা যাক নতুনভাবে একটা বিষয়। ভাবলাম যে পাহাড়ের উপরে কোথাও গেলাম, সেখানে বায়ুর চাপ কম আছে। তাহলে দেখবো আমরা কম উষ্ণতাতেই এর বাষ্পচাপটা বাহ্যিক চাপের সমান হয়ে গেল। তাহলে উপরে, পাহাড়ের উপরে কিন্তু কোনো একটা তরলের স্ফুটনাঙ্ক কম হবে। আবার সমুদ্র তলে যেখানে কী হবে, বাহ্যিক চাপটা বেশি আছে, সেখানে কিন্তু কী হবে, এখানের বাষ্পচাপটা কিন্তু বাহ্যিক চাপের সমান হতে গেলে বেশি উষ্ণতার প্রয়োজন, অর্থাৎ স্ফুটনাঙ্ক বেশি হবে। তাহলে বিষয়টা বোঝা গেল, স্ফুটনাঙ্কের নতুন সংজ্ঞা। আচ্ছা, এবার স্থির স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণটা কী জিনিস সেটা আমরা যাচ্ছি। এবার আলোচনার বিষয় হচ্ছে অ্যাজিওট্রপিক মিশ্রণ। দেখা গেছে দুটা তরলকে একসঙ্গে যখন আমরা মেশাই, দুটো তরলকে যখন আমরা একসঙ্গে মেশাই, তখন সেই তরল দুটো একটা নির্দিষ্ট অনুপাতে, নির্দিষ্ট মূল সংখ্যার অনুপাতে মেশালে পরে ওই মিশ্রণটা একসঙ্গে ফুটে বাষ্পে পরিণত হতে থাকে। অর্থাৎ মিশ্রণটার দুটো উপাদানের বাষ্পীভবনের যে রেট, তাদের মূল সংখ্যার যে সেই অনুপাতেই হয়, এবং যে বাষ্পটা আমরা পাই সেই বাষ্পের মধ্যেও তরলের যে সংযুতি আর বাষ্পের যে সংযুতি একই হয়। তাহলে সংজ্ঞাটাকে বলি, বলছে যেসব তরল মিশ্রণ স্থির উষ্ণতায় ও চাপে অপরিবর্তিত সংযুতিতে পাতিত হয়। অর্থাৎ তরল মিশ্রণে এবং পাতনে উৎপন্ন বাষ্পের সংযুতি একই হয়, তাদের
এজিওট্রপিক মিশ্রণ বলে। তাহলে বিষয়টা কি বলছে, যেসব তরল মিশ্রণ স্থির উষ্ণতায় ও চাপে, মানে একটা নির্দিষ্ট উষ্ণতা ও চাপে অপরিবর্তিত সংযোজিতে পাতিত হয়, অর্থাৎ তরল মিশ্রণে এবং পাতনে উৎপন্ন বাষ্পের মধ্যে যে বাষ্পটা যেটা পাবো তার সংযুতি একই হবে, তাদের বলবো অ্যাজিওট্রপিক মিশ্রণ। আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করি। ভাবলাম হচ্ছে, এবার দেখে নিচ্ছি হচ্ছে উদাহরণ হচ্ছে ইথানল আর জল। ইথানল নিয়ে নিলাম আমরা হচ্ছে কত 95.6%, আর হচ্ছে জল নিলাম হচ্ছে 4.4%। এই মিশ্রণটা যদি আমি নিয়ে নিই তাহলে পরে দেখা যাবে এটা একটা অ্যাজিওট্রপিক মিশ্রণ তৈরি করেছে। এই অনুপাতে ইথানল আর জল মিশিয়ে দিয়ে যদি আমরা দেওয়া হয় তাহলে কিন্তু এই মিশ্রণ উপাদানগুলোকে আর আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা যাবে না। বিষয়টা কি, আমরা যখনই দুটো তরলকে আলাদা করি তাদের স্ফুটনাঙ্কের পার্থক্য কাজে লাগিয়ে, অর্থাৎ নির্দিষ্ট একটা পাত্রে সেটাকে নিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে তাপ দেব, তার একটা উপাদান বাষ্পীভূত হয়ে তারপর ঠান্ডা করে সেটাকে জমিয়ে নেব, অন্য উপাদানটা এখানে থেকে যাবে। এই যে পদ্ধতিটা তার নাম ছিল আংশিক পাতন। কিন্তু এরকম মিশ্রণ যদি আমরা নিই তাহলে কিন্তু এরা একই উষ্ণতায় ফুটে বাষ্প পরিণত হয়, ফুটতে শুরু করে। ফলে এইরকম মিশ্রণ থেকে আর তার উপাদানগুলোকে কিন্তু আংশিক পাতন পদ্ধতিতে আলাদা করা যাবে না। কেন? কারণ হচ্ছে এই উপাদানগুলোকে আমি যদি পাত্রে নিয়ে আমরা পাতন করি তাহলে নির্দিষ্ট উষ্ণতাতেই এরা দুটো একসঙ্গে অপরিবর্তিত সংযোজিতে কিন্তু পাতিত হবে। অর্থাৎ এখানে তরলের মধ্যে ইথানল আর জলের পার্সেন্টেজ যা হবে এবং তাকে যদি আমি বাষ্পীভূত করে নিয়ে তারপরে সেটাকে ঠান্ডা করে জমিয়ে নিই, এখানেও কিন্তু এই একই পার্সেন্টেজে জল এবং ইথানল বর্তমান থাকবে। তাহলে এইটা হচ্ছে একটা স্থির স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণের উদাহরণ। তাহলে সংজ্ঞাটা আগে বলে দিচ্ছি। যেসব তরল মিশ্রণ, যেরকম এইটা, স্থির উষ্ণতায় ও চাপে অপরিবর্তিত সংযোজিতে পাতিত হয়, অর্থাৎ তরলের মধ্যে তাদের উপাদানের যে সংযুতি সেটা যা থাকবে এবং তার বাষ্পের মধ্যেও সংযুতি একই থাকবে, তখন এই মিশ্রণটাকে বলবো আমরা অ্যাজিওট্রপিক মিশ্রণ। এখানে মাথায় রাখতে হবে জল আর ইথানল যে কোনো অনুপাতে মেশালে কিন্তু অ্যাজিওট্রপিক মিশ্রণ পাবো না, এই অনুপাতে মেশালে আমরা পাচ্ছি। অর্থাৎ যে কোনো অনুপাতে মেশালে অ্যাজিওট্রপিক মিশ্রণ হয় না। এবার অ্যাজিওট্রপিক মিশ্রণ দু রকমের হতে পারে, একটা সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ আর এটা হচ্ছে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। এখানে ভালো করে এইখান থেকে আসি, ভাবলাম এরকম একটা পজিটিভ ডেভিয়েশন বা ধনাত্মক বিচ্যুতি দেখাচ্ছে এরকম একটা তরল মিশ্রণ আমরা নিয়েছি। এবার যেটা তৈরি করবে সেটা হচ্ছে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। এরা তৈরি করবে কি, সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ তৈরি করবে। কেন? এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এদের যে বাষ্পচাপটা যেটা পাচ্ছি সেটা একটু নর্মালের থেকে বেশি পাচ্ছি, মানে হচ্ছে বাষ্পচাপ কম, তাপমাত্রাতেই বাষ্পচাপ বেশি। তাহলে এদের তাপমাত্রা কম থাকতে থাকতেই এদের বাষ্পচাপটা কিন্তু বাহ্যিক চাপের সমান হয়ে যাবে, অর্থাৎ এদের স্ফুটনাঙ্কটা তখন কম দেখাবে। তাহলে পজিটিভ ডেভিয়েশন যারা দেখায় তারা কিন্তু কি করবে, সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ গঠন করে। এখানে যেখানে বাষ্পচাপটা সবচেয়ে বেশি পাচ্ছি সেই সংযুতিতে যদি আমি এদেরকে নিয়ে নিই, x1 x2 ভ্যালুটা এই অনুসারে যদি নিয়ে নিই, তখন আমরা সেই কি পেয়ে যাব হচ্ছে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ আমরা পেয়ে যাব। একই রকম করে যারা নেগেটিভ ডেভিয়েশন যারা দেখাবে তাদের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা কিন্তু সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ পাবো। এটা নর্মালটা এদের এই দিক দিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এদের যে বাষ্পচাপটা যেটা পাচ্ছি, দেখতেই পাচ্ছি আমরা সেই বাষ্পচাপটা নর্মালের থেকে কম পাচ্ছি।
তাহলে এদের ক্ষেত্রে বাষ্পচাপ যেহেতু কম পাচ্ছি, তাহলে এদের বেশি উষ্ণতায় নিয়ে গেলে পরে এদের বাষ্পচাপটা বাহ্যিক চাপের সমান হবে। অর্থাৎ এদের কিন্তু আমরা যারা নেগেটিভ ডেভিয়েশন দেখায়, অর্থাৎ ঋণাত্মক বিচ্যুতি দেখায়, তারা কিন্তু সর্বোচ্চ স্ফুটনাঙ্কের এজিওট্রপিক মিশ্রণ গঠন করে। তাহলে বিষয়গুলো একটু দেখে নিচ্ছি, অনেকের ক্ষেত্রে বিষয়টা গুলিয়ে যেতে পারে, তো আমরা একটু ইন শর্ট বিষয়টাকে করে দিচ্ছি। আমি আসছি টপিকগুলো মেলাতে। কোন জায়গা থেকে আমরা মিলিয়ে দিচ্ছি হচ্ছে আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ। আচ্ছা, আদর্শ কখন হবে? আদর্শ দ্রবণ তখনই হবে যখন কী হবে, ভাবলাম এ আর বি, এ আর এর মধ্যে আকর্ষণ, বি আর বি এর মধ্যে আকর্ষণ, এ আর বি এর মধ্যে আকর্ষণ সমান হবে। অনাদর্শ কখন হবে? যখন সমান হবে। অনাদর্শ কখন হবে? এ আর এ এর মধ্যে আকর্ষণ, বি আর বি এর মধ্যে আকর্ষণ, এ আর বি এর মধ্যে আকর্ষণ যখন সমান হবে না। এদের ক্ষেত্রে এটা যা এটা যা এটাও তাই, এইটা যা থাকবে এটা কিন্তু আলাদা হবে, পৃথক হবে। ঠিক আছে? আচ্ছা, এবার পৃথক যখন হবে তখন দুটো কেস আসতে পারে। এদের আকর্ষণের থেকে এ এর আকর্ষণ, বি এর আকর্ষণ থেকে এ বি এর আকর্ষণ হতে পারে বেশি অথবা হতে পারে কম। যদি এ আর বি এর আকর্ষণটা এদের থেকে বেশি হয়, তার মানে এই মিশ্রণটা হয়ে গেল কম উদ্বায়ী। মিশ্রণটা যখনই কম উদ্বায়ী হলো, তখনই এদের কি হবে? বাষ্পচাপটা কম হবে, বাষ্পচাপ কম হবে। বাষ্পচাপ যখনই কম হবে তখনই এরা যে যদি এদেরকে ওই অনুপাতে মেশাই, মানে এজিওট্রপিক মিশ্রণ হিসেবে এদের তৈরি করতে চাই, বাষ্পচাপ কম হবে, তার মানে এরা দেখাবে হচ্ছে কি নেগেটিভ ডেভিয়েশন দেখাবে, আর এদের তখন তৈরি করবে হচ্ছে বাষ্পচাপ যেহেতু কম আছে, তাহলে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ তৈরি করবে। আবার মিলিয়ে দিচ্ছি, এ আর এর থেকে এবং বি আর বি এর থেকে এ আর বি এর আকর্ষণ বলটা বেশি, তার মানে এরা কম উদ্বায়ী হবে। কম উদ্বায়ী যদি হয় তাদের বাষ্পচাপ কম হবে, তাহলে নর্মালের থেকে এরা কম দেখার জন্য নেগেটিভ ডেভিয়েশন হবে। নেগেটিভ ডেভিয়েশন হলে এদের বাষ্পচাপটা বাহ্যিক চাপে সমান করতে গেলে বেশি তাপমাত্রার প্রয়োজন হবে, তাহলে এরা সর্বোচ্চ স্ফুটনাঙ্কের এজিওট্রপিক মিশ্রণ তৈরি করবে। একই নম্বরে যদি কম হয় তখন হবে বেশি উদ্বায়ী। বেশি উদ্বায়ী যদি হয় বাষ্পচাপ কী হবে? বেশি হবে। বাষ্পচাপ যদি বেশি হয় তখন এরা পজিটিভ ডেভিয়েশন দেখাবে। পজিটিভ ডেভিয়েশন যদি দেখায় তাহলে এরা তৈরি করবে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। পরিষ্কার হলো?